শ্রোতা দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানুষকে যেভাবে ভালোবেসেছিলেন সেভাবে প্রকৃতিকেও ভালোবেসেছিলেন। তার প্রকৃতি চিন্তার ভেতরে ছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সত্যিকারের বাঁচার অধিকার। আমরা লক্ষ্য করি যে আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি অনাচার করেছি আমাদের প্রকৃতির উপরে। আমরা নিধন করেছি বৃক্ষ, আমরা ভরাট করেছি আমাদের নদী, আমাদের খাল বিল এবং আমাদের প্রকৃতির নানা রকম আয়োজনকে আমরা ধ্বংস করে দিয়েছি। কলকারখানা এমনভাবে আমরা তৈরি করেছি যে তার বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থাও রাখিনি। আমাদের নগরগুলো দূষিত এবং বিশ্বের দূষিত নগরের মধ্যে একবার সর্বোত্তম জায়গায় আমাদের ঢাকা মহানগর এবং অন্যান্য নগরগুলো আছে। সুতরাং আমরা এখন আশ্রয় নিতে পারি নজরুল সাহিত্যের কাছে যে তিনি আজ থেকে 100 বছর আগে কিভাবে প্রকৃতির সঙ্গে নিজের জীবনকে মিলিয়েছিলেন এবং মানুষকে প্রকৃতির কাছে ডেকেছিলেন যে মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারে। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা নজরুলের দুটি গানও শুনব। আমাদের সঙ্গে আজকে যে অতিথিরা আছেন আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সাধক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় জনাব FM হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন নজরুল সঙ্গীতের বিশিষ্ট শিল্পী জনাব নাহিদ মোমেন। আর আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব এবং তবলায় আছেন সঞ্জয়। আমরা এই আয়োজনের প্রথমেই একটু আলোচনায় চলে যাই। FM হায়াতুল্লাহ, আমি যে কথাটি উপস্থাপনায় বলছিলাম যে আমরা সবচেয়ে বেশি অনাচার করেছি আমাদের প্রকৃতির উপরে এবং এখন যে কি ভয়াবহ বিপর্যয় সামনে আছে আমরা কিন্তু জানি না। নজরুল এই প্রকৃতিকে ভালোবেসেছিলেন এবং প্রকৃতি রক্ষার জন্য নানা রকম কথা বলেছিলেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি সূচনায় অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর নজরুল ছিলেন একজন প্রকৃতি সচেতন কবি, শুধু নন, তিনি একজন প্রকৃতি সচেতন শিল্পী। আমরা কবি নজরুল ইসলামের একটি বিখ্যাত প্রবন্ধ আছে, সেটি হলো রোজ কেয়ামত বা প্রলয় দিন। তার কতটা বিজ্ঞান চেতনা ছিল এবং প্রকৃতি সম্পর্কে তার কত গভীর অধ্যয়ন ছিল, এই কেউ যদি পূর্বে না পড়ে থাকেন কিন্তু কেউ যদি আগ্রহ নিয়ে এই প্রবন্ধটি পড়েন, বিজ্ঞানের উপরে এত সুলিখিত প্রবন্ধ হতে পারে এবং তার যে নিজের রস সৃষ্টির যে স্বকীয় কায়দা আমরা সেটার মধ্যে দেখব এবং পুরো বিজ্ঞান বিষয়ক প্রবন্ধটি একটি অত্যন্ত উপভোগ্য প্রবন্ধ। তার মধ্যে তার অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে এবং মানব জাতিকে সতর্ক করা আছে। আমরা মানুষ প্রকৃতির অংশ, মানে আমরা এই প্রকৃতিতেই বসবাস করি এবং এই প্রকৃতির সবচাইতে বেশি উপকার যেমন মানুষ করতে পারে, সবচেয়ে বেশি ক্ষতি সাধনও এই মানুষই করে। তো নজরুলের ক্ষেত্রে নজরুল এই বিষয়ে সর্বদা তার লেখা, সর্বদা তার সমস্ত রকম শিল্পকর্ম যেগুলো তিনি করেছেন, তার সঙ্গীত, তার কবিতা, তার গদ্য, তার সব কিছুর মধ্যেই আমরা দেখব তার এই প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ এই তার রচনায় যেমন ব্যবহার করেছেন সেগুলোর দ্বারা। যেমন একটা উদাহরণ আমরা যদি দেই, যে আমরা বিদ্রোহী কবিতার মধ্যে এরকম পাবো, আমরা তার গানের মধ্যে পাবো মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল। এখানে আসলে নজরুল এই প্রকৃতির এই ঝঞ্ঝা, এই প্রকৃতির এই ঝর্ণা, এইগুলোকে ব্যবহার করেছেন তার আসলে এই সংগ্রাম, বিদ্রোহ, বিপ্লব এইগুলোকে বোঝানোর জন্য। আমরা যখন আবার ওই নজরুলের প্রেম প্রকাশের দিকে যাব তাহলে আমরা তার অনেক অনেক গান পাবো, যে গানগুলোর মধ্যে, কবিতার মধ্যে তিনি এই ধরনের একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে, যেন কাহার ভাঙা কলস আকাশ গাঙে ভাসে। তো এর মধ্যে আমরা যে উপমা বা চিত্রকল্পের বাহার দেখছি, একাদশীর চাঁদ রে ওই চাঁদ প্রকৃতির অংশ, রাঙা মেঘের পাশে মেঘ। তো এরকম অনেকভাবেই যেমন তার দ্রোহের মধ্যে এসেছে তেমন তার প্রেমে এসেছে। এরকম করে তার সমস্ত সৃজনের মধ্যেই আমরা দেখব যে প্রকৃতি নানাভাবে নানা অনুষঙ্গে ফিরে ফিরে এসেছে। নজরুল নিজেকে প্রকৃতির অংশ মনে করতেন এবং সেই প্রকৃতিকে আমাদের পরিপূরণের জন্য মানুষের ভূমিকার কথা তার এই রোজ কেয়ামত বা প্রলয় দিন নামক প্রবন্ধে অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত। এবং তার একটি সেতু বন্ধন নাটক আছে, যেটা কিন্তু এটাও প্রকৃতির সঙ্গে খুব মিলেমিশে থাকে। এবং তিনি এই যে বৈশাখ মাস, তিনি বৈশাখের প্রমত্ততা
এবং আমাদের নতুন সৃষ্টির যে উন্মাদনা সেটাকে বুঝিয়েছেন তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। কিংবা ওই যে কবিতাটি আছে, নমো 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর, জি এর মধ্যে টোটালটাই মনে হয় যে ষড়ঋতুর বাংলাদেশকে তিনি এটা এমনভাবে আছে। নিয়ে এসেছেন, তারপরে তাই না? ওই তার আরেকটি গানে এরকম ষড়ঋতুর কথা আছে, সেটা হলো যে একই অপরূপ রূপে মা তোমায় হেরিনি হেরিনি পল্লী পল্লী জননী। জননী। তার মধ্যে এই ঋতু বৈচিত্র্যের কথা আছে। আর যে কবিতাটির কথা আপনি উদ্ধৃত করলেন, এই কবিতাটি আসলে বাংলাদেশ নামে এই শিরোনামে এই কবিতাটি প্রকাশিত। এবং কবি নজরুল ইসলামই বলবো যে সচেতনভাবে বাংলাদেশ শব্দটি তার জন্মভূমি অর্থে ব্যবহার করেছেন। এবং এর মধ্যে ষড়ঋতুর যে চিত্র এঁকেছেন তিনি, মানে বাংলাদেশটাকেই তিনি এঁকেছেন, চিত্রটাও তিনি তৈরি করে দিয়েছেন। জি, এই ভূখণ্ডের মানুষ এরকম, এর প্রকৃতি এরকম। সুতরাং নজরুলের প্রকৃতি চিন্তার মধ্যে যে সবসময় যে কল্যাণ নিহিত ছিল সেটাকে আমরা ব্যবহার করতে পারছি না। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নাহিদ মোহনের কাছে যাব, আপনার গানটি শুনি। কোন গানটি গাইবেন? আমি একটা আধুনিক পর্যায়ে গান করতে যাচ্ছি। শুনি আমরা। ভুলে যেও, ভুলে যেও, ভুলে যেও, ভুলে যেও, সেদিন যদি পড়ে আমার মনে, যাবে চৈতি বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে, সেদিন যদি পড়ে আমার মনে, ভুলে যেও, ভুলে যেও। তোমার মুখে জোছনা নিয়ে উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে, তোমার মুখে জোছনা নিয়ে উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে, হেনার সুবাস ফেলবে নিঃশ্বাস, হেনার সুবাস ফেলবে নিঃশ্বাস, তোমার বাতায়নে, সেদিন যদি পড়ে আমার মনে, ভুলে যেও, ভুলে যেও।
গানে কাঁদে নিরজনে সেদিন যদি পড়ে আমার মনে ভুলে যেও সেদিন যদি পড়ে আমার মনে যবে চৈতি বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে সেদিন যদি পড়ে আমার মনে ভুলে যেও ভুলে যেও ভুলে যেও ভুলে যেও ভুলে যেও ভুলে যেও। অনেক ধন্যবাদ নাহিদ মোমেন, আপনার নজরুল সঙ্গীতে বেশ ভালো লাগলো। অনেক মানে প্রাণ দিয়ে শুনছিলাম গানটি আমি। পর আবারও যাচ্ছে আলোচনায় FM হায়াতুল্লাহ। আমরা আগে আলোচনা করেছি যে আমাদের ষড়ঋতুর এই বাংলাদেশের যে ঋতু বৈচিত্র্য এবং প্রকৃতির মধ্যে যে প্রাণ আছে সেটি নজরুল আবিষ্কার করবার চেষ্টা করেছেন। এবং নজরুলের এই চিন্তা, এমনকি রবীন্দ্রনাথেরও যে প্রকৃতি চিন্তা, তাদের সঙ্গে একটা ঐক্য আছে। বাংলাদেশের এই নদী, সেটা নিয়ে নজরুলের গান আছে, আপনি জানেন যে পদ্মার ঢেউরে, কি অসাধারণ একটা গান। কিন্তু এখন সে প্রমত্ত পদ্মা তো নেই, কারণ আমরা জানি যে ফারাক্কা বাঁধ, নানা রকম বাঁধের কারণে আমাদের নদীগুলো নষ্ট হচ্ছে। এমনকি আমাদের নিজেদের নানা রকম প্রকৃতি বিরোধী কাজের কারণে আমাদের নদী নষ্ট হচ্ছে। পলিথিনের ব্যাগ এত ব্যাপকভাবে ফেলা হয় নদীগুলোর ভেতরে যে টন টন পলিথিনের ব্যাগ হয়তো এখন পাওয়া যাবে যদি আমরা নদীটা ড্রেজিং করি। তো সেটা সরকারের দায়িত্ব করার দরকার। কিন্তু নজরুল যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা আপনি জানেন যে যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি তাহলে একদিন আমাদের প্রকৃতি আমাদেরকে ধ্বংস করে ফেলবে। একটা বাক্য মাত্র তিনি বলেছেন, প্রকৃতিকে আপনার দরকার, প্রকৃতিকে আমার দরকার, কিন্তু আমার প্রকৃতিকে দরকার নাই। এটা নজরুলের উক্তি। আমরা এই যে হালে গ্লোবাল ওয়ার্মিং, এটা একটা মানে মতবাদ, আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা শুনি যে সারা পৃথিবীর এই উষ্ণায়ন, এই বিশ্ব উষ্ণায়নের কথাও নজরুলের সেই রোজ কেয়ামত বা প্রলয় দিন নামক প্রবন্ধে আছে যে এই পৃথিবীর তাপমাত্রা, কার্বন নিঃসরণ, এই যে এখন সারা পৃথিবীতেই এই ধান চাষের বিরুদ্ধেও একটা, যে ধান চাষে মিথেন গ্যাস উৎপাদন হয়, এটা ওই কার্বন নিঃসরণ বাড়ায় ইত্যাদি ইত্যাদি। এটাও কিন্তু এক ধরনের রাজনীতি। আমরা যারা ধানের চাল খেয়ে, অর্থাৎ এই চাল ভুজি যে সমস্ত অঞ্চল আছে, তো সেইখানে যদি এই ধানের চাষকে কমিয়ে দেওয়া যায় তাহলে এখানে অন্য কোনো ফসল চাষ করতে গেলে অন্যান্য মাল্টিনেশনাল কোম্পানির লাভ হবে। এইগুলো এই সমস্ত রাজনীতিও এর সাথে থাকে। তো এই মানে একজন কৃষি বিষয়ে আমার পড়াশোনা থাকাতে আমরা এইটাকেও, এর পিছনেও রাজনীতি যেমন খুঁজে পাই, কিছুটা বাস্তবতা আছে, কিন্তু এগুলো অ্যাড্রেস করেই আমাদের এই প্রকৃতির, হাজার বছর ধরে তো ধান চাষ হচ্ছে এবং এগুলো অনেক ধরনের, যেমন এই যে আমাদের সয়াবিনের চাষ, এটা নিয়ে যে আমরা আগে সরিষার তেল ভোজ্য তেল হিসাবে ব্যবহার করতাম, কিন্তু এই সরিষার তেলকে যাতে আমরা ব্যবহার না করি এবং ওই ভোজ্য তেলের জন্য পরনির্ভরতা বাড়ে, সেই কারণে সরিষার তেলের কথা বলা হয়েছে যে এর মধ্যে কোলেস্টেরল লেভেল হাই। এই প্রচারণায় কাজে লেগেছে। আমরা এই সরিষার উৎপাদন ক্রমান্বয়ে বন্ধ করে দিয়েছি। এরপরে দেখা গেছে যে এখন আমাদের 80% হলো বিদেশি নির্ভরতা। এডিবল অয়েল হিসাবে সয়াবিন বাইরে থেকে আমদানি করতে হয়। তো সরকার 3 বছর মেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তাতে দেখা গেছে যে আমরা 40% পরনির্ভরতা কমাবো। তার মধ্যে ভালোই কিন্তু অগ্রগতি হয়েছে। তো এইরকম নানান ধরনের কারসাজি থাকে, সেই কারসাজিগুলোর ব্যাপারেও
আমরা দেখব যে এই নজরুলের এই রোজ কিয়ামত বা প্রলয় দিন সম্পর্কে ওইখানে ইঙ্গিত আছে। এই যে একটা গান, একটা চমৎকার একটা গান একটু আগে নাহিদ আপা গাইলেন, ভুলে যেও সেদিন যদি পড়ে আমায় মনে, যবে চৈতি বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে। এইখানে চৈতি বাতাস, এই যে জ্যোৎস্না, এই যে চন্দ্র, সবই প্রকৃতির অংশ। প্রকৃতিকে ব্যবহার করা ব্যতীত আমরা রবীন্দ্রনাথে যদি যাই, নজরুলকে যাই, যেহেতু তারা নিজেরা প্রকৃতি মানব, প্রকৃতিরই ছিলেন, এই প্রকৃতিকে তাদের সাহিত্যে কত নিপুণভাবে তারা ব্যবহার করেছেন প্রকৃতির প্রতি আসলে ভালোবাসা সৃষ্টি করার জন্যেই। কিন্তু আমরা তো কাব্য পড়ি না, আমরা সাহিত্যও পড়ি না, তো এইরকম তারা তাদের কাজগুলো করে গেছেন। আমরা বলবো যে জাতির একজন বড় মাপের মানুষ হিসাবে তারা তাদের এই বিষয়গুলো আমাদেরকে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য, আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাদের দিক থেকে যা যা করে গেছেন, আমরা শুধু যদি অনুসরণ করি তাহলেই বোধহয় প্রকৃতিকে সংরক্ষণ করতে পারবো আমাদের স্বার্থেই। অনেক ধন্যবাদ। নাহিদ মোমেন, আবার কোন গানটি শুনবো? আমি এবারে গাইছি একটি ভাটিয়ালি পর্যায়ের। আমি কুল ছেড়ে চলিলাম ভেসে, বলিস ননদীরে সই, বলিস ননদীরে আমি কোল ছেড়ে চলিলাম ভেসে, বলিস ননদীরে সই, বলিস ননদীরে শ্রীকৃষ্ণ নামে তারণীতে প্রেম যমুনার তীরে, বলিস ননদীরে সই, বলিস ননদীরে। সংসারে মন ছিল না, তবু মানে দায়ে সংসারে মন ছিল না, তবু মানে দায়ে আমি ঘর করেছি সংসারেরই শিকল বেঁধে পায়ে, শিকলি কাটা পাখি গিয়া পিঞ্জরে শুয়ে ফিরে সই, বলিস ননদীরে আমি কুল ছেড়ে চলিলাম ভেসে।
এসে গিয়ে কৃষ্ণ নামে কলসি বেঁধে গলে ডুবেছি রায় কলঙ্কিনী কালিদাহের জলে কলঙ্কেরে পাল তুলে সই চলেম আকুল পানে নদী কি সই থাকতে পারে সাগর যখন টানে কলঙ্কেরে পাল তুলে সই চলেম আকুল পানে নদী কি সই থাকতে পারে সাগর যখন টানে রেখে গেলাম এই গোকুলে কুলের বুঝিরে বলিস না নদীরে আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস না নদীরে বলিস না নদীরে বলিস না নদীরে। অসাধারণ একটি গান, খুব ভালো লাগলো নাহিদ মোমেন। ধন্যবাদ। আমরা একেবারে শেষে চলে এসেছি। এই যে নদীর সঙ্গে নজরুলের যে সম্পর্ক, এটা অসাধারণ। তিনি নদীকে নিয়ে অসংখ্য গান এবং জীবনের বহমানতাকে তুল্যমূল্য করবার জন্য তিনি বারবার নদীর স্রোতের কাছে গেছেন, নদীর জীবনের কাছে গেছেন। তো আমরা নজরুলের প্রকৃতির চিন্তাকে আমাদের রাষ্ট্রীয় জীবনে কিভাবে ব্যবহার করতে পারি, যদি এক লাইনে একটু বলেন। এটা আসলে তার মানে নজরুলের এই কথাটি এক অর্থে বলতে পারি আমরা, যেটি তিনি বলেছেন যে প্রকৃতিকে আমাদের দরকার। আমরা এই প্রকৃতিতেই বসবাস করি। প্রকৃতির অর্থই হচ্ছে যে একে বদলানো যায় না, প্রকৃতি অনুযায়ী আমার নিজেকে বদলাতে হবে। তো প্রকৃতিকে যদি আমরা প্রকৃতির মতো রাখি, মানে না বদলাই, তাহলেই আমাদের অস্তিত্ব এই প্রকৃতিতে, এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব আরও অধিক মানে নিরাপদ হবে। আমরা আরও অধিক শান্তিপূর্ণভাবে আমাদের জীবনযাপন করতে পারব। অনেক ধন্যবাদ FM হায়াতুল্লাহ, ধন্যবাদ নাহিদ মোমেন, ধন্যবাদ সঞ্জয় এবং ধন্যবাদ সজীব। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা প্রকৃতি চিন্তা নিয়ে কথা বলেছি। নজরুল কীভাবে প্রকৃতিকে ভালোবেসেছিলেন এবং মানুষের সঙ্গে প্রকৃতির যে সংযোগ, প্রকৃতি কতটা আমাদের জীবনের জন্য আবশ্যক, সেটা নজরুল ভালোভাবে জানতেন এবং সেজন্য তিনি অনেক কবিতায়, অনেক প্রবন্ধে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। কিন্তু আমরা এখনও পর্যন্ত তার সেই কথা শুনি না। আমরা রবীন্দ্রনাথের কথা শুনি না, আমরা জীবনানন্দ দাশ এবং জসীমউদ্দিনের কথা শুনি না। আমরা নিজেরাই আমাদের নিজেদের হন্তারক হিসাবে আবির্ভূত হচ্ছি। যেন সেই জায়গায় আমরা না থাকি, সেটি রাষ্ট্রের চিন্তা করতে হবে, আমাদের সমাজকে চিন্তা করতে হবে, মানুষকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা আমাদের প্রকৃতিকে আরও সুন্দর, নির্মল এবং সবুজ করতে পারি, যাতে আমরা বাঁচতে পারি অনেক দিন সুস্থভাবে, সুন্দরভাবে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।